অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ক্যালকুলাস 1 বইয়ের চ্যাপ্টার 24 অর্থাৎ 24-এর এ থেকে যে অধ্যায়টার নাম হলো আবর্তনজনিত ঘনবস্তুর তলের ক্ষেত্রফল কার্তেশীয় স্থানাঙ্কে, এই অধ্যায় থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করব। যেই একটা অঙ্কের মাধ্যমে আমাদের আরেকটা এই টাইপের মোট দুটো অঙ্ক আসবে, ওই অঙ্ক দুটোই আমাদের একটা অঙ্কের মাধ্যমে সলভ হয়ে যাবে। তো আমি আশাবাদী এই অঙ্কটা মেজর নন মেজর উভয়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা এই অঙ্কটা সমাধান করি। আমি আশাবাদী একবার সমাধান করে দিলে তোমাদের কখনো ভুল হবে না। তো চলো অঙ্কটা সমাধান করা যাক। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অঙ্কটাই বলছে যে x ইকুয়াল a cos কিউব থিটা, তারপর বলছে y ইকুয়াল a sin কিউব থিটা বা x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইকুয়াল a টু দি পাওয়ার 2/3 স্ট্রাইট। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, একটু মনে রাখবা এই যে x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইকুয়াল a টু দি পাওয়ার 2/3, এই যে এই সমীকরণটা হলো স্ট্রয়েডের সমীকরণ। সমীকরণটা কিসের সমীকরণ? স্ট্রয়েডের সমীকরণ। কখনো কখনো এই স্ট্রয়েডের সমীকরণটা সরাসরি দেওয়া থাকতে পারে, আবার কখনো কখনো এই যে দেখো x ইকুয়াল a cos কিউব থিটা, y ইকুয়াল a sin কিউব থিটা, এইটা হলো এই স্ট্রয়েডের পরামিতিক সমীকরণ। কি বললাম? এই স্ট্রয়েডের পরামিতিক সমীকরণ হলো এটা। সুপ্রিয় শিক্ষার্থী ভাই, একটা জিনিস মনে রাখবা, কখনো কখনো এই পরামিতিক সমীকরণটা নাও দেওয়া থাকতে পারে, শুধুমাত্র এইটুকু দেওয়া থাকতে পারে যে এই স্ট্রয়েডকে x এর অঙ্ক যেটা বললো। তাহলে আমাদের যদি কখনো পরামিতিক স্থানাঙ্ক পরামিতিক সমীকরণটা দেওয়া না থাকে, তাহলেও কিন্তু পরামিতিক সমীকরণটা আমাদের মনে রাখতে হবে, কারণ কখনো কখনো আমাদের পরামিতিক সমীকরণটা প্রয়োজন হবে। তাহলে কি বললাম? পরামিতিক সমীকরণ থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে এটা কিন্তু আমাদের থাকবে, বা এটা না থেকে এটাও থাকতে পারে। আলটিমেটলি আমাদের এই দুটোই মনে রাখতে হবে যে স্ট্রয়েডের সমীকরণটা কেমন এবং স্ট্রয়েডের পরামিতিক সমীকরণটা কেমন। দেখো স্ট্রয়েডকে x অক্ষের চতুর্দিকে, সুপ্রিয় শিক্ষার্থী এখানে একটা জিনিস মনে রাখতো, তোমাকে কখনো x অক্ষ বলতে পারে বা y অক্ষ বলতে পারে, পার্থক্য শুধু একটা জায়গায়, শেষের একটা জায়গায় একটা সূত্রে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। তাহলে আমরা আশাবাদী একটা অঙ্ক করলে আরেকটা হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে এটা কি বলছে যে x অক্ষের চতুর্দিকে, তাহলে কি x অক্ষ y অক্ষ দুটোই বলতে পারে, পার্থক্য শুধু লাস্টের দিকে একটা জায়গায় আমি বলে দিব লাস্ট পার্থক্যটা কোথায়। তাহলে x অক্ষের চতুর্দিকে আবর্তন করলে উৎপন্ন ঘনবস্তুর তলের ক্ষেত্রফল নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি তোমরা বুঝেছো। আচ্ছা, তোমরা কি জানো স্ট্রয়েডটা দেখতে কেমন? তো দেখো তো একটা স্ট্রয়েড অঙ্কন করি তোমাদের। একটা স্ট্রয়েড দেখো, স্ট্রয়েডটা না মূলত এমন, দেখো বাঁকা। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্ট্রয়েড না অনেকটা এমন দেখতে, অনেকটা এমন দেখতে। স্ট্রয়েডটা তাহলে কেমন দেখতে? অনেকটা এমন দেখতে। তো দেখো, তাহলে আমরা লিখি প্রথমে যে দেওয়া আছে প্রদত্ত স্ট্রয়েডের সমীকরণ। তাহলে কি লিখবো সমাধানে? দেখো এবার আমরা সমাধানটা শুরু করব। তো লিখি যে দেওয়া আছে, দেখো দেওয়া আছে, একটু মনোযোগ দিয়ে দেখো, তোমরা অবশ্যই পারবে। দেওয়া আছে স্ট্রয়েডের সমীকরণ। কি বললাম? স্ট্রয়েডের স্ট্রয়েডের সমীকরণ। তাহলে স্ট্রয়েডের সমীকরণটা কি দেওয়া আছে? আমি বললাম কখনো শুধু এটা থাকতে পারে, কখনো দুটোও থাকতে পারে, কখনো শুধুমাত্র পরামিতিক সমীকরণও থাকতে পারে। স্ট্রয়েডের সমীকরণটা যা দেওয়া আছে আমি সব লিখি। x ইকুয়াল a cos কিউব থিটা, y ইকুয়াল a sin কিউব থিটা। এটা মনে করো 1 নম্বর। আচ্ছা, 2 নম্বরে কি দেওয়া আছে ওটা মনে করো যে x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইকুয়াল a টু দি পাওয়ার 2/3। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই 1 নম্বর এবং এই যে এইটা একই কথা। তো আমরা যেকোনো একটা লিখলেও চলে, দুটো লিখলেও চলে, তবে আমরা এই পরামিতিক সমীকরণ ব্যবহার করে অঙ্কটা করবো, তাহলে দ্রুত হবে এবং সহজ হবে। আপনারা যদি এই আকারটাও পড়ে, এটাও পড়ে, তাহলে আপনারা একটু পরে লিখে নেবেন যে আমরা জানি যে এই স্ট্রয়েডের পরামিতিক সমীকরণ হলো x ইকুয়াল a cos কিউব থিটা, y ইকুয়াল a sin কিউব থিটা। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। তো এবার দেখেন আমাদের কি করতে হবে। এবার দেখেন এই যে আমি যে স্ট্রয়েডটা অঙ্কন করলাম, এই স্ট্রয়েডটা মূলত এই যে আমাদের যে অক্ষগুলোকে ছেদ করছে, অক্ষগুলোকে কত কত বিন্দুতে ছেদ করছে বসেন দেখেন। অক্ষকে ছেদ করছে একটা হলো, দেখেন কি বলছে এখানে, হ্যাঁ অক্ষকে ছেদ করছে, অর্থাৎ এই 1 নম্বর
স্ট্রয়েডটি অক্ষদ্বয়কে ছেদ করছে A0, এটা হলো -A0, এটা হলো 0A, আর এটা হলো 0 - A বিন্দুতে ছেদ করছে। কি বললাম? তাহলে এখন আমরা লিখব যে স্ট্রয়েডটি বা 1 নং স্ট্রয়েডটি আমাদের অক্ষদ্বয়কে এত এত বিন্দুতে ছেদ করে। তাহলে এখন কি লিখব? যে 1 নং স্ট্রয়েডটি, দেখেন 1 নং স্ট্রয়েডটি অক্ষদ্বয়কে কোন কোন বিন্দুতে? A0, -A0, 0A, আরেকটা কি 0 - A বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। এবার দেখেন কি করব, আমাদের কি বলছে এই টোটালটার স্ট্রয়েডের ক্ষেত্রফলটা বের করতে। আমরা এখন করব এই প্রথম চতুর্ভাগে যে অংশটুকু, এই প্রথম চতুর্ভাগের অংশটুকুর ক্ষেত্রফলটা আমরা বের করব। প্রথম চতুর্ভাগের যে অংশটুকু এইটার কাজ করব। আচ্ছা, এখানে যদি আমি একটা ছোট্ট একটা খণ্ড অঙ্কন করি, কি বললাম, ছোট্ট একটা চাপ নিই, মনে করেন এইটা একটা চাপ, এই একটা চাপ আমি ক্ষুদ্র একটা চাপ বিবেচনা করলাম, তাহলে একটা ক্ষুদ্র চাপ বিবেচনা করলাম। তো এবার দেখেন আমাকে বলা হলো কি প্রথম চতুর্ভাগে যে ক্ষুদ্র চাপ বা প্রথম চতুর্ভাগে যে অংশটুকু, যে চাপ তৈরি হয়েছে, ক্ষুদ্র অংশের এই চাপের প্রান্ত বিন্দুগুলো কি কি? তাহলে দেখেন তো এই যে প্রথম চতুর্ভাগে যে ক্ষুদ্র চাপ, এই যে এটা দ্বারা যে চাপটুকু তৈরি হলো, এর প্রান্ত বিন্দু কত? এইটা আর এইটা, তাই তো? এইটা আর এটাই তো, একটু মনোযোগ দিয়ে দেখেন তো, এইটা আর এইটা, অর্থাৎ 0 থেকে এ পর্যন্ত। তাহলে দেখেন তো কি বললাম, যে প্রথম চতুর্ভাগে, দেখেন প্রথম চতুর্ভাগে চাপটি প্রথম চতুর্ভাগে চাপটির প্রান্ত বিন্দু কত কত? প্রান্ত বিন্দু হলো A0 আর একটা হলো 0A, যার মান হলো 0 থেকে π/2, যার মান হলো 0 বা π/2, অথবা 0 থেকে π/2 একটা লিখলেই চলবে। সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা, এবার আমরা কি করব দেখেন, এবার আমরা এই যে ক্ষুদ্র যে স্লাইড অংশ, যে ক্ষুদ্র অংশ বিবেচনা করলাম, এই ক্ষুদ্র অংশের চাপ দৈর্ঘ্য নির্ণয় করব। তারপর এক্স অক্ষকে আবর্তন করে যাওয়া হয়, সেই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এখন আমাদের কাজ কি? এই চাপ দৈর্ঘ্যটা নির্ণয় করার। ক্ষুদ্র চাপ দৈর্ঘ্য কোন অংশটুকু? এই যে ক্ষুদ্র অংশটুকু আমি কাউন্ট করে নিলাম, বিবেচনা করে নিলাম, সেই ক্ষুদ্র অংশটুকু। এখন এই ক্ষুদ্র অংশের চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে হলে সূত্র কি? ds/dθ সমান √dx/dθ, অর্থাৎ থিটা সাপেক্ষে x এর একবার অন্তরীকরণ তার বর্গ, থিটা সাপেক্ষে y এর একবার অন্তরীকরণ তার বর্গ, তাই তো? তাহলে এখন আমরা কি করব, এই যে আমরা যে পরামিতিক স্থানাঙ্ক ধরে নিলাম না, বা আমাদের তো এই অঙ্কটার ক্ষেত্রে দেওয়া আছে, যদি কখনো দেওয়া না থাকে তাহলে আমরা মুখস্থ লিখে রাখবো যে এই যদি শুধু এটা থাকে, তাহলে আমরা এখানে লিখবো যে আমরা জানি স্ট্রয়েডটির পরামিতিক সমীকরণ x = a cos কিউব থিটা, y = a sin কিউব থিটা। এখন এই সমীকরণকে আমি যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি, আমি ds/dθ, তাহলে দেখেন ওই 1 নম্বর হতে, দেখেন 1 নং হতে কি পাই? তাহলে দেখেন x = কি দেওয়া আছে? a cos কিউব থিটা, এটাই তো দেওয়া। আচ্ছা, এটাকে আমি কি করব? থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করব। কার সাপেক্ষে? থিটা এর সাপেক্ষে। তাহলে দেখেন a হলো ধ্রুবক, a প্রথমে থাকলো, cos কিউব থিটা, তাহলে x⁴n এর সূত্র, অর্থাৎ এই যে দেখেন x⁴n এর সূত্র কি হয়? x⁴n কে করলে কি হয়? n x⁴n - 1, এটা হয় না? তাহলে 3টা প্রথমে চলে আসলো, n x কোনটা? এই যে cos থিটা, তাহলে x⁴n - 1, তাহলে 3 থেকে 2 1 চলে গেলে থিটা। এবার দেখেন x এর জায়গায় তো x ছিল না, কি ছিল? cos ছিল। তাহলে cos থাকলে ওটাকে যদি আমি করি, তাহলে আমার এখানে হচ্ছে sin থিটা। তাহলে আপনারা এতটুকু একবারে মনে রাখেন যে a তো ধ্রুবক চলে গেল, cos কিউব থিটাকে করলে হয় কি? 3 cos স্কয়ার থিটা sin থিটা, 3 cos স্কয়ার থিটা sin থিটা। তাহলে দেখেন আমরা কিন্তু এই যে dx/dθ পেলাম। এবার আমাদের কি দরকার? dy/dθ, এটাও কিন্তু আমাদের দরকার। তাহলে দেখেন এটা যদি আমি একটু সাজিয়ে লিখি, তাহলে কি হচ্ছে? 3a sin থিটা
3a sin থিটা cos স্কয়ার থিটা। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। এবার দেখেন কি করব, আবার 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 কার মান বের করতে হবে, আবার কি ছিল y সমান সমান a sin কিউব থিটা, কার মান a sin কিউব থিটা। আমরা কি বের করব, dy বাই d থিটা, কি বের করব dy বাই d থিটা। তাহলে কি হচ্ছে 3 প্রথমে থাকলো a, 3 এক কমে যাবে পাওয়ার, তাহলে sin স্কয়ার থিটা, sin কে করলে হয় cos থিটা। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। কি করলাম একটু আরেকবার দেখেন তো, একটু ভেঙে দেখাই আপনাদেরকে, অনেকে হয়তো বুঝতে সমস্যা হতে পারে। sin কিউব থিটা, আমি এখানে থিটার সাপেক্ষে ddx করলাম। তাহলে দেখেন আমি ধরে নিই x টু দি পাওয়ার n, তাহলে sin থিটা তার পাওয়ার n করলে কি হয় n x, আমি ধরলাম যে sin থিটাকে x ধরছি, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 3 মাইনাস 1 মানে কি 2। এবার x এর জায়গায় আমি কি ধর sin থিটাকে x ধরলাম, তাহলে sin থিটাকে ddx করলে হয় cos থিটা। তাহলে দেখেন আমি আলটিমেটলি এইটাই লিখেছি, আশা করি আপনারা বুঝেছেন। তাহলে দেখেন আমি কিন্তু এই যে dx বাই d থিটা পেলাম, dy বাই d থিটা পেলাম। তাহলে এবার আমাকে কি নির্ণয় করতে হবে, আমি প্রথমেই বলে নিলাম এই যে ক্ষুদ্র অংশের চাপ দৈর্ঘ্যটা আমি বের করব। তাহলে এবার ওই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এবার দেখেন আমরা কিভাবে অঙ্কটা সলভ করি। তো দেখেন একটু সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা একটু মনোযোগ দিয়ে দেখেন, একদমই সহজ, আপনারা পারবেন। তো দেখেন কি করব, অতএব আমাদের যেটা প্রয়োজন যে ds বাই d থিটা। সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা আমাদের কেন এটা বের করতেছি ds বাই d থিটা, কারণ দেখেন এই যে আমাদের যে মূল সূত্রটা আবর্তনজনিত ঘনবস্তুর ক্ষেত্রফল, আমাকে যা বের করতে বলছে যে ঘনবস্তুর তলের ক্ষেত্রফল, এই তলের ক্ষেত্রফল বের করতে হলে এই যে সূত্রটা, এই জায়গাটা দেখেন ds বাই d থিটা প্রয়োজন। তাহলে এই ds বাই d থিটাটা আমি আগে বের করে নিয়েছি, তাই করলাম। তাহলে ds বাই d থিটার সমান সূত্র কি ছিল, যে রুট ওভার কি, যে dx বাই d থিটা তার হোল স্কয়ার প্লাস dy বাই d থিটা তার হোল স্কয়ার। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। এবার দেখেন কি করব, এই যে dx বাই d থিটার মান আমি কি পেয়েছি, একটু মনোযোগ দিয়ে দেখেন তো। এই যে dx বাই d থিটার মান কি পেয়েছি, 3a, তারপর কি পেলাম 3a sin থিটা cos স্কয়ার থিটা, কি পেলাম যে sin থিটা cos স্কয়ার থিটা, এইটা তার হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার। এবার প্লাস এটা কি পেলাম 3a, এই যে 3a sin স্কয়ার থিটা cos থিটা, এটা কি পেলাম 3a sin স্কয়ার থিটা cos থিটা তার হোল স্কয়ার। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। এবার দেখেন এবার কি করব, এবার দেখেন এবার জাস্ট ক্যালকুলেট করলে আমাদের হয়ে যাবে। আচ্ছা দেখেন হোল স্কয়ার আছে, তাহলে কি 3 এর উপর স্কয়ার, a এর উপর স্কয়ার, sin এর উপর স্কয়ার, cos স্কয়ার, তার আবার স্কয়ার, সবগুলোর স্কয়ার। তাহলে 3 কে বর্গ করলে হচ্ছে 9, a কে বর্গ করলে হচ্ছে a স্কয়ার, sin কে বর্গ করলে হচ্ছে sin স্কয়ার থিটা, cos স্কয়ার কে করলে হচ্ছে cos টু দি পাওয়ার 4 থিটা, প্লাস 3 কে করলে হচ্ছে 9 a স্কয়ার, sin স্কয়ার কে করলে হচ্ছে sin টু দি পাওয়ার 4 থিটা। আচ্ছা cos থিটা কে বর্গ করলে হচ্ছে cos স্কয়ার থিটা। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। এবার দেখেন কি হচ্ছে, আচ্ছা এখান থেকে কোনো কিছু কমন যায় কিনা দেখেন, এখানে 9 আছে, এখানেও 9 আছে, নিলাম 9 একটা, এখানে a স্কয়ার আছে, এখানেও কিন্তু a স্কয়ার আছে, একটু দেখেন তো, এখানে দেখেন a স্কয়ার আছে, এই জায়গাটাও কিন্তু a স্কয়ার আছে, তাহলে আমি একটা কমন নিতে পারবো না, কি কমন নিতে পারবো a স্কয়ার। আচ্ছা এবার দেখেন তো, এখানে আছে sin স্কয়ার দুটো, এখানে আছে sin স্কয়ার চারটা, এখানে আছে cos স্কয়ার চারটা, এখানে আছে cos স্কয়ার। তার মানে কি, এটা একটা জিনিস দেখেন তো, আমি এখান থেকে sin স্কয়ার cos স্কয়ারটা কমন নিতে পারি, তাহলে কি কমন নিব sin স্কয়ার থিটা, দেখেন sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, আমি এইটুকু কমন নিব। তাহলে কমন নিলে কি থাকবে, তাহলে প্রথমটাই থাকবে cos স্কয়ার থিটা, তারপরটাই থাকবে sin স্কয়ার থিটা। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। তাহলে এবার দেখেন রুট ওভার আমাদের এবার কি প্রয়োজন, তাহলে দেখেন আমি এখানে কি লিখবো, যে 9a স্কয়ার, আমার এখানে আছে sin স্কয়ার থিটা, তাহলে এই জায়গাটা আছে cos স্কয়ার থিটা, আর এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান কত 1। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। তাহলে দেখেন তো এবার এই যে রুটের ভিতর যে কয়টা পদ, এই সবই কি গুণ আকারে না, তাহলে এই রুটটা তো প্রতিটার আমি আলাদা লিখতে পারি। তাহলে আলাদা করলে এই যে 9 আছে 3 এর স্কয়ার, মানে সব স্কয়ার গুলো উঠে যে শুধু থাকে দেখেন 3a sin থিটা, আর এটাই থাকতেছে cos থিটা, 3a sin থিটা cos থিটা। তাহলে আলটিমেটলি আমি ওই চাপ দৈর্ঘ্যটার মান কত পেলাম, ds বাই d থিটার মান কত পেলাম, 3a sin থিটা cos থিটা। সুপ্রিয় শিক্ষার্থী আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। এবার আমরা
এবার ওই যে এক্স অক্ষকে আবর্তন করলে যেটা ক্ষেত্রফলের সূত্রটা, ওই ক্ষেত্রফল সূত্রে অ্যাপ্লাই করলে যেটা আসবে ওটাই অ্যান্সার। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। তাহলে আমাদের জায়গা ছোট হওয়ার ভিতরে আমি এইটুকু একটু মুছে দিব। তো এই যে ডিএস বাই ডি থিটার মানটা এটা একটু পাশে লিখে রাখি, যেহেতু আমি যেটা পেয়েছি। দেখেন এখানে একটু লিখে রাখছি প্রয়োজনের কারণে, যে ডিএস বাই ডি থিটার মানটা আমি কত পেলাম, যে 3a সাইন থিটা কস থিটা, 3a সাইন থিটা কস থিটা, এটা আমি পেয়েছি ডিএস বাই ডি থিটার মান। এটা আমার একটু পরেই প্রয়োজন হবে। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। এবার দেখেন আমাদের ওই যে প্রথমে একটা কথা বলছিলাম আপনাদের, যে স্ট্রাইটকে এক্স অক্ষকে চতুর্দিকে আবর্তন করলে কি হয়, ওয়াই অক্ষকে আবর্তন করলে কি হয়, এবার ওইটুকু আপনাদেরকে একটু বলে দিব। তাহলে একসাথে দুটো অঙ্ক হয়ে যাবে আমাদের বইয়ে। তিতাস পাবলিকেশন বই দেখে নেন, একটা অঙ্কে আছে এক্স অক্ষের চতুর্দিকে আবর্তন করে, আর একটা বলছে ওয়াই অক্ষের চতুর্দিকে আবর্তন করে। দুটোরই একই সূত্রের একটু পার্থক্য আছে, দুটোর উত্তর আবার একই রকম, সম্পূর্ণ সেম, কোনো পার্থক্য নেই, শুধু উত্তরের জায়গায় উত্তরও সেম, পার্থক্য শুধু একটা জায়গা। ওই একটা জায়গা কি আমি বলে দিচ্ছি আপনাদের, দেখেন। এখন আমরা লিখবো, এখন কি বলছে, যে এক্স অক্ষের চতুর্দিকে আবর্তন করলে উৎপন্ন ঘনবস্তু তলের ক্ষেত্রফল। এখন এই যে এখন এক্স অক্ষের চতুর্দিকে আবর্তন করলে, দেখেন এক্স অক্ষের চতুর্দিকে আবর্তন করলে, এক্স অক্ষের চতুর্দিকে আবর্তন করলে ঘনবস্তুর তলের ক্ষেত্রফল। আমার যেটা দরকার, যে ঘনবস্তুর তলের ক্ষেত্রফল, ঘনবস্তুর তলের ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফলটা এ সমান, একটু মনোযোগ দিয়ে দেখেন কি হবে। তাহলে এই যে এক্স অক্ষকে আবর্তন করলে কি হয়, এ সমান 2 ইন্টিগ্রেশন 0 টু a, কি বলছি 0 টু a। মনে করে দেখেন তো, আমি প্রথমে একটা লাইনে লিখছিলাম না, যে স্ট্রয়েডটি প্রথম চতুর্ভাগে 0a0 এবং 0a বিন্দুতে ছেদ করে, যার মান হলো 0 থেকে π/2 বা 0 বা π/2 বলছিলাম না। তাহলে এই এর মানটা হলো π/2। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন, তারপর সূত্র কি আছে, 2π y, তারপর কি ds বাই d থিটা ডট বা ইনটু d থিটা। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। এবার দেখেন পার্থক্যটা কোথায়, এই যে যখন এক্স অক্ষকে আবর্তন করবে তখন এই জায়গাটা হবে y, এক্স অক্ষকে আবর্তন করলে y হবে, আর y অক্ষকে আবর্তন করলে x হবে। তবে ক্যালকুলেশন করলে উত্তরটা আবার সেমই আসবে, তবে এক্স অক্ষ বললে এখানে দিতে হবে y, আর y অক্ষ বললে এখানে দিতে হবে x। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। এবার দেখেন কি করি, 2 ইন্টিগ্রেশন 0 টু π/2, আচ্ছা এখানে একটা 2 আছে দিলাম, পাই। আচ্ছা y কত, এই y এর মানটা কি, এই y এর মানটা হলো এই যে আমাদের যে পরামিতিক স্থানাঙ্ক ছিল x = a cos কিউব থিটা, y = sin কিউব থিটা, ওই y এর মানটা আমি এখানে বসাবো। কোন y এর মানটা, পরামিতিক স্থানাঙ্কের y এর মানটা। তাহলে এটা যদি আমাদের দেওয়া না থাকে, এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, যে এই স্ট্রয়েডের পরামিতিক সমীকরণটা কেমন হবে। তাহলে দেখেন স্ট্রয়েডের পরামিতিক সমীকরণটা কি ছিল, y = a sin কিউব থিটা, আর x কি ছিল, x ছিল a cos কিউব থিটা, বাট আমার y এর মানটা দরকার। তাহলে কি লিখবো, যেখানে a sin কিউব থিটা, তারপর কি আছে ds বাই d থিটা, তাই তো আছে ds বাই d থিটা। এই ds বাই d থিটার মান আমি একটু আগে বের করলাম না, যে 3a sin থিটা cos থিটা, কত মান 3a sin থিটা cos থিটা। আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, কঠিন না, একদমই সহজ, আপনারা পারবেন। তারপর কি আছে d থিটা। আশা করি এতটুকু বুঝেছেন। এবার একটু মনোযোগ। আচ্ছা এখানে ধ্রুবক কি কি পদ আছে, এগুলোকে আমি বাইরে নিয়ে আসি। আচ্ছা দেখেন তো, এই জায়গায় একটা ধ্রুবক 2, এই যে একটা পাই, এই যে 3, এই যে a। আচ্ছা দেখেন তো, এই 2 আর 3 গুণ করলে হচ্ছে 6 আর প্রথমে একটা 2 রয়েছে, তাহলে 6 গুণ 2 হলো 12। আচ্ছা এখানে a কয়টা আছে, দেখেন একটা a দুইটা, তো দুটো a গুণ করলে হচ্ছে কি a স্কয়ার। আচ্ছা পাই রয়েছে একটা ধ্রুবক, পাইটাকেও বাইরে নিয়ে আসলাম, তাহলে কি কি থাকলো, 0 টু π/2। তারপরে কি থাকতেছে, একটু মনোযোগ দেখেন। আচ্ছা এখানে আছে দেখেন sin কিউব থিটা sin থিটা, আর কি আছে sin কিউব থিটা, এখানে আছে শুধু sin থিটা, এটাই তো হচ্ছে, হ্যাঁ। আর দেখেন cos থিটা। আচ্ছা cos থিটা আমি একটু প্রথমে লিখি, cos থিটা, তারপরে কি আসতেছে sin টু দি পাওয়ার 4 থিটা
ডি থেটা। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটা গুরুত্বপূর্ণ সূত্র আপনাদেরকে এখানে লিখাবো, যেটা মনে করে দেখেন তো, আমরা যখন গামা ফাংশন, গামা বিটা ফাংশনের চ্যাপ্টারটা করেছিলাম, চ্যাপ্টার 19, ওই জায়গাটা এক সূত্র লিখেছিলাম। দেখেন তো আপনাদের মনে পড়ে কিনা, একটু মনে করে দেখো তো। তোমাদেরকে চ্যাপ্টার 19-এ, আমরা চ্যাপ্টার 19-এ যেই চ্যাপ্টারটার নাম ছিল গামা ও বিটা ফাংশন, ওই ফাংশন থেকে একটা সূত্র শিখেছিলাম। একটু মনে করে দেখো তো সূত্রটা এমন কিনা, যে ইন্টিগ্রেশন পাই বাই 0 টু পাই বাই 2 যদি এমন হতো যে cos টু দি পাওয়ার পি থেটা সাইন টু দি পাওয়ার কিউ থেটা ডি থেটা হয়, তবে এটার বদলে আমরা কি লিখেছিলাম মনে করে দেখো তো, গামা পি প্লাস 1 গামা কিউ প্লাস 1/2 বাই 2 ইন্টু গামা পি প্লাস কিউ প্লাস 2/2। সুপ্রিয় শিক্ষার্থী, একটু মনে করে দেখো তো এই সূত্রটা আমরা কোন অধ্যায়ে শিখেছিলাম, গামা ও বিটা ফাংশন অধ্যায়টিতে, চ্যাপ্টার কত 19, ওইখানে এই সূত্রটা শিখেছিলাম। এই সূত্রের প্রমাণটাও কিন্তু আমরা দেখেছিলাম, আর ওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো ঠিক এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব। তো দেখো, যদি এইটার আলোকেই দেখো, তাহলে 0 টু পাই বাই 2 আছে cos থেটা তার পাওয়ার কত পি, তাহলে এখানে cos এর পাওয়ার কিছু নাই, মানে কত আছে 1 আছে, তাহলে পির মান কত, সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, পির মানটা হলো 1। তাহলে আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। তাহলে পির মানটা কত 1। আবার দেখেন তো sin টু দি পাওয়ার কিউ থেটা, তাহলে কিউর মানটা কত, এখানে কিউর মানটা হলো 4 ডি থেটা। তাহলে এবার আমরা কি করব, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে একটা জিনিস বুঝলেন যে গামা বিটা ফাংশনের এই সূত্রগুলো কিন্তু আমাদের এই ইন্টিগ্রেশনের বিভিন্ন জায়গায় প্রয়োজন হয়। তাহলে যে সব জায়গায় আমাদের এমন আকার আসবে যে cos টু দি পাওয়ার পি থেটা সাইন টু দি পাওয়ার কিউ থেটা ডি থেটা, তাহলে সেই জায়গায় কিন্তু আমি এই সূত্রটা ইউজ করতে পারি। তবে একটা শর্ত কি, 0 থেকে পাই বাই 2 এই ব্যবধি হতে হবে। তো দেখেন এবার আমি কি লিখবো, তাহলে এখানে হচ্ছে 12a² পাই, তাহলে এটার বদলে কি লিখবো, যে গামা পি প্লাস 1/2, তাহলে গামা পি প্লাস 1, তার মানে কি 1 প্লাস 1/2, তার মানে পির মান 1। আবার গামা কিউ প্লাস 1/2, কিউর মান কত 4 প্লাস 1/2। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। তাহলে নিচে কি আছে যে 2 গামা, তারপর কি আছে পি প্লাস কিউ প্লাস 2, তাহলে পির মান 1, কিউ এর মান 4 প্লাস 2/2। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। আচ্ছা, এবার দেখেন তো কি হচ্ছে, এবার দেখেন হচ্ছে যে 12a² পাই। আচ্ছা, তাহলে দেখেন এই জায়গাটা, এই যে 1 প্লাস 1/2, তাহলে 2/2 মানে কত 1, তাহলে কত হচ্ছে গামা 1। আচ্ছা, এইটা কি হচ্ছে 4 প্লাস 1/2 অর্থাৎ 5/2, তাহলে কি হচ্ছে গামা 5/2। আচ্ছা, নিচে হচ্ছে কত 2 গামা, তাহলে এটা কত 4 প্লাস 1 5 প্লাস 2 7/2, তাহলে কত হচ্ছে 7/2। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের কি এই গামা কিভাবে নির্ণয় করতে, এইগুলা কি একটু মনে আছে? দেখেন তো এটা মনে পড়ে কিনা, দেখেন তো। আচ্ছা, যদি গামা কোনো পূর্ণ সংখ্যা হয়, মনে করো 3 আছে, তাহলে আমরা মানটা কিভাবে লিখতাম, যেটা থাকবে ওর থেকে 1 কম অর্থাৎ 3, তার অর্থাৎ 2, এবার 2 থেকে 1 পর্যন্ত গুণ আকারে, অর্থাৎ যদি একটা বড় সংখ্যা দিই, মনে করেন এখানে 8 আছে, তাহলে 8 বলতে বোঝায় কি এর মানটা কত আসবে, 8 থেকে 1 কম, তাহলে 7 6 5 4 3 2 1, এই সবগুলো গুণ আকার। তাহলে কি হবে, পূর্ণ সংখ্যা থাকলে যেটা আছে ওর থেকে 1 কম নিয়ে সবগুলো গুণ আকারে। আচ্ছা, যদি ভগ্নাংশ থাকে তাহলে কি, এটাও কিন্তু শিখেছিলাম। দেখেন তো এটা হয় না কিনা, গামা মনে করেন 5/2 আছে, তাহলে এটার শর্ত হলো হর কখনো পরিবর্তন হবে না, হর সেম থাকবে, লব যেটা আছে তার থেকে 2 কমবে, কমতে যখন 1-এ আসবে অর্থাৎ 1/2 হবে, তারপরে একটা রুট পাই। একটু দেখেন তো আছে 5/2, তাহলে ওর থেকে 2 যদি কমাই অর্থাৎ হর সেম থাকবে, লবকে 2 কমাবো, তাহলে কত হচ্ছে 3/2। তারপরে হর সেম থাকলো, লব 3 আছে 2 কমাবো, তাহলে 1/2, এরপরে লিখবো রুট পাই। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। তাহলে দেখেন এখানে কত আছে 7/2, তাহলে এটা কত লিখবো 7/2, এটা কত লিখবো, তাহলে 7 2 কম, তাহলে 5/2, লব থেকে 2 কম, হর সেম থাকবে, তাহলে এটা কত হচ্ছে 3/2, 1/2, শেষেরটা হলো রুট পাই। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। তাহলে দেখেন এটার পরে আমি কি লিখতে পারি, তাহলে এখানে আছে দেখেন 12a² পাই, তাহলে গামা 1, একটা জিনিস মনে রাখবেন, এই যে গামা 1 এর মানটা হলো 1, এটা কিন্তু
আমাদের বিভিন্ন জায়গায় প্রয়োজন হয়, তাহলে গামা 1 এর মান 1। আর এই যে π/5/2 এটা মানে কত 3/2 1/2 তারপর কত 1/2 এর পরে √π। আচ্ছা নিচে আছে 7/2, তাহলে কত হবে 5/2 গুণ 3/2 গুণ 1/2 গুণ √π। সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন তো, এই যে √π হাফ হাফ 3/2 কেটে গেল, কাটলো তো। আচ্ছা এবার এখান থেকে একটা 2 কিন্তু এখানে ছিল, একটা 2 ছিল না, এই যে এই 2টা, এই 2টা 2 গামা 7/2 একটা 2, এখানে এই 2 কেটে গেল, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, এখানে আলটিমেটলি আমাদের দাঁড়াচ্ছে এই যে 12/5, তাহলে π/a²। তাহলে এটা কি যেহেতু ক্ষেত্রফল বলছে আমরা বর্গ একক লিখব, কারণ সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা আপনারা অনার্সে পড়েন, কিছু কিছু বিষয় আছে খুবই সেন্সিটিভ, এই এককগুলো লিখতে হয়। এটা দেখে টিচাররা বোঝেন যে আপনি একজন অনার্সের স্টুডেন্ট, আপনি কতটা পারেন কতটা জানেন। তো এইগুলো না দিলে 1 মার্ক মতো কেটে নিবে। তো এটা বর্গ একক, তো এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ক্ষেত্রফলের মান। তা সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা অঙ্কটা বুঝেন। তাহলে আমাদের অঙ্কটা এই একই অঙ্ক 2 রকমের আসতে পারে, এক্স অক্ষের চতুর্দিকে বলছে এটা, ওয়াই অক্ষের চতুর্দিকে আসতে হবে। তার পার্থক্যটা কোথায়, শুধু এই যে ওয়াই অক্ষ বললে এখানে ওয়াই এর জায়গাটা এক্স। আরেকটা জিনিস কি, আমাদের এইটুকু থাকবে যে স্টেরয়েডের আকার, এই স্টেরয়েডের আদর্শ আকারটা থাকবে। আমাদেরকে কিন্তু এই পরামিতিক যে সমীকরণের আকার এটা নাও থাকতে পারে, তো আমাদের পরামিতিক সমীকরণটা একটু মুখস্থ রাখতে হবে, কারণ এটা তো আমাদের কুইজেও আসে, এটা কুইজেও আসবে এবং আমাদের অঙ্কের মধ্যেও তো প্রয়োজন হবে, তাই না, অঙ্কের মধ্যেও তো প্রয়োজন হবে। সো যেমন এটা এক্স অক্ষের কথা বলছে, আমি ওয়াই দিয়েছি, ওয়াই এর মান কত দিয়েছি a sin কিউব থিটা। যদি ওখানে ওয়াই অক্ষ বলতো আমি এক্স এর মান, তাহলে এখানে a cos কিউব থিটা দিতাম। তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের এই যে পরামিতিক সমীকরণ এই আকারটাও প্রয়োজন। তো আলটিমেটলি এই অনুসারে করলে আমি আশাবাদী একবার যদি আপনারা করেন এই অঙ্কে কোনো সমস্যার কথা নাই। তো সকলের সুস্থতা কামনা করে আমি বাদন সাহেব বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, বিএস ম্যাথ ক্লাবের সাথে থাকবা।